নমস্কার। আজকে আমার বিষয় হয়তো সাবজেক্টটি দেখেই বুঝতে পেরে গেছেন, জনসাধারণকে বোকা বানানোই রাজনৈতিক নেতাদের প্রধান উদ্দেশ্য। এই বিষয়টা আজকে আমি আপনাদেরকে ভাবতে সাহায্য করব। ভাবতে সাহায্য করার অর্থ হচ্ছে আপনারা ভাববেন যে আমি যে প্রশ্নটা আপনাদের সামনে তুলে ধরছি, যে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা নেত্রী আমাদেরকে মানে জনতা জনার্দনকে কিভাবে বোকা বানাচ্ছে, এবং আমরা তাদের সেই বোকা বানানোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় কিভাবে আমরা সামিল হয়ে পড়ছি বুঝতেও পারছি না। হয়তো বুঝতে পারছি কিন্তু কিছু করতে পারছি না। দেখুন, যে প্রসঙ্গটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই প্রসঙ্গটা হয়তো জনবিস্তৃত একটা যে সবাই বুঝি আমরা, কিন্তু বলি কতজন। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। আমি আপনাদের মনের কথা বলার চেষ্টা করি, ভাবতে সাহায্য করি, ভাবনার খোরাক যোগাই। আমি মনে করি যে বাঙালি ভাবতে ভুলে গেছে, ভাবতে আমাদের হবেই, এবং আমরা যদি না ভাবি তাহলে পরবর্তী প্রজন্মকে আমরা সঠিক জায়গায় পৌঁছে দিতে পারবো না, এবং এটা আমাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। এই যে নৈতিক দায়িত্ব নিয়ে প্রথমে আমি শুরু করি। দেখুন, একজন প্রশ্ন করছেন, একজন উত্তর দিচ্ছেন যে এই যে রেল দুর্ঘটনাটি হলো শিলিগুড়ির কাছে, নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে রাঙ্গাপানিতে, তাহলে রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল নৈতিক দায়িত্ব নিয়ে। সাথে সাথে পরের জন বলছেন, কেন রাস্তায় যদি একটা বাস দুর্ঘটনা হয় তাহলে কি মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন না? অতি সত্যি কথা। কিন্তু এই যে নৈতিকতা কিন্তু আমরা মুখেই বলেই শেষ করে দিই। আমাদের দায়টা ওই মুখে বলা পর্যন্ত। আমাদের যে বর্তমান রেলমন্ত্রী আছেন মিস্টার অশ্বিনী বৈষ্ণব, এর আগে 2রা জুন যে করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে কিন্তু তিনি লাগাতার ছিলেন, দাঁড়িয়ে থেকে কাজ করিয়েছেন, একাধিক দিন রাত্রি জেগেছেন, এবং সমস্ত সম্পূর্ণ করে তারপরে কিন্তু তিনি দিল্লি ফিরে গেছিলেন। কিছুটা হলেও তার নৈতিকতা সেখানটা প্রকাশ পেয়েছিল, সাধারণ লোক দেখেছিল যে তিনি কিন্তু দাঁড়িয়ে থেকে কাজ করছেন। দেখুন, একটা নেতা বা মন্ত্রী যদি একটা জায়গায় দাঁড়িয়ে থেকে কাজ পর্যবেক্ষণ করে, কাজটা কিন্তু অনেক দ্রুত হয় এবং সুষ্ঠুভাবে হয়। এবার আমরা কি দেখলাম, তিনি এবারও রাঙ্গাপানিতে এসেছিলেন ওই ট্রেন দুর্ঘটনা যেটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের হলো, কিন্তু তিনি কি এলেন, দেখলেন, দিল্লি ফিরে গেলেন। নৈতিকতাটা এখানেই শেষ। এবার শুনেছি ওটা অসংরক্ষিত কামরা ছিল। অসংরক্ষিত কামরায় রিজার্ভেশন কামরায় যে ইন্স্যুরেন্সের ব্যাপারটা থাকে, অসংরক্ষিত কামরায় ইন্স্যুরেন্সের ব্যাপারটা থাকে না। সেই জন্য যারা মারা গেছেন, যতজন মারা গেছেন, তারা কতটা পরিমাণ ক্ষতিপূরণ পাবেন, বা তাদের পরিবার, মানে তিনারা না, তাদের পরিবারবর্গ কতটা ক্ষতিপূরণ পাবেন রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে, সেটা কতটা কাগজে কলমে সাকসেস হবে সেটা আমাদের জানা নেই। বেশি পরিমাণ হলেই ভালো হয়, কারণ ইন্স্যুরেন্স থাকলে ইন্স্যুরেন্সে কিন্তু 10 লক্ষ টাকা মতো পাওয়া যায়। এই যে আমাদেরকে বোকা বানানোটা কি? আচ্ছা, যদি আমি একজন নেতা, আমাকে ভেসে থাকতে হবে, জনগণের মাধ্যমে ভেসে থাকতে হবে। এই যে শপথ বাক্যগুলি হলো, শপথ পাঠ করার পরে মন্ত্রী ডিস্ট্রিবিউশন হয়ে গেল, কেউ পূর্ণমন্ত্রী, কেউ হাফ প্যান্ট মন্ত্রী হলেন। এবার যে যার জায়গায় বসেই এক একটা করে ভাষণ দিয়ে গেলেন। সেই ভাষণ মানে কি? বচন। কীরকম বচন? আমি এই করে দেব, আমি ওই করে দেব,
আমি এটার জন্য লেগে আছি, আমি ওটার জন্য করে দেব। আরে বাবা, তুমি ওই পোস্টে গত 5 বছরেও ছিলে, তুমি কি কিছু করতে পেরেছো? কেন করনি? পাবলিক প্রশ্ন করতে পারে না। এখন তুমি সিটে বসছো, আবার আগামী 5 বছরের চিন্তা করো যে আমি আগামী 5 বছর পরে আবার ভোটে দাঁড়াবো, আমি এখন থেকেই বোকা বানানো শুরু না করলে আগামী দিনে আমি জিততে পারবো না। প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, কিন্তু একটাও ফলপ্রসূ হয় না। আমরা বাংলায় থাকি, বাংলায় তো এটা আরও বেশি করে। গত বছর 18 জন বিজেপির এমপি ছিলেন, এবার কমে 12 জন হয়েছেন। 18 জনের মধ্যে হাতে গোনা কয়েকজন কিছু কাজ দেখিয়েছেন, বাকিদের তো সবার নামই বলা যাবে না যে কারা, মানে যদি একটা সমীক্ষা করা হয় জনমানসে যে 18 জন বিজেপির এমপির নাম বলুন তো, 10 জনের মধ্যে 7 জনই বলতে পারবে না, এটা গ্যারান্টি আমার। এবার এই যে বলতে পারবে না, কেন পারবে না? পারবে না এই কারণেই তারা কাজই করেনি সেই মতো করে কাজই করে। হাতে গোনা কয়েকজন এমপি তারা কাজ করেছেন, তাদের কথা কিন্তু প্রত্যেকের মুখে মুখে ঘুরে বেড়ায়। বালুরঘাট কেন্দ্রে ডক্টর সুকান্ত মজুমদার, ইনার কথা কিন্তু মুখে মুখে জনশ্রুতি, সবাই জানে, ওনাকে চেনেন, ভদ্র বিশিষ্ট ব্যক্তি হিসাবে তাকে চেনেন। সুতরাং এই ভদ্রলোক কাজ করেছেন, এই ভদ্রলোক কাজের নিরিখে যেমন চেনেন, ভদ্রলোকের মার্জিত ব্যবহার, সেই রকম মুখের তার একদম মানে মধুর ভাষায় কোনো তারতম্য পাবেন না, কোনো কটু বাক্য তিনি বলেন না। যতটুকু আমরা দেখেছি 5 বছর ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়েতে সভা, মিটিং, মিছিল সবেতেই যতটুকু দেখেছি। অনেকেই দিলীপ ঘোষ বা দিলীপ বাবুর কথা বলেন, তিনি সেটাও প্রয়োজন আছে যে তিনি নাকি অনেক আজে বাজে কথা বলেন, কিন্তু আমি মনে করি রাজনীতিতে সেটারও প্রয়োজন আছে। আজকে জনগণ কিছুটা হলেও এই যে কয়জন বিজেপির এমপি আছেন বা গত 5 বছরে ছিলেন, তাদের মধ্যে যারা যারা ফাইট করেছেন, তাদের দ্বারা কিন্তু আমরা অনেক কিছু জানতেও পেরেছি যে এই হয়, ওই হয়। যদিও বিজেপি তার যে নীতিগুলি আছে সেই নীতিগুলিকে জনমানসের কাছে পৌঁছাতে পারেনি বলে তাদের ফলটা খারাপ হয়েছে। এটা আমার মনে হলো যে এটা এই কারণের জন্য হয়েছে, ফল খারাপ হয়েছে। আর কেন ফল খারাপ হয়েছে এই নিয়ে আমি আগের এপিসোডগুলিতে বলেছি যে আপনারা বিচার করবেন, আমার অ্যানালিসিস যদি ঠিক হয় তাহলে বিচার করবেন। আর এমন কোনো ভালো খবর টিএমসিরও দলের নেই যে তারা আনন্দে উৎফুল্ল হয়ে থাকবে যে 26 তো আমাদের হাতের মুঠো, না, ভুল। যাই হোক, এটা নিয়ে আমি আগে অনেকগুলি এপিসোড করেছি। আজকে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই যে নৈতিকতা, মানুষকে বোকা বানানো প্রত্যেকটা রাজনৈতিক নেতাদের একটা মানে একটা রেগুলার একটা এক্সারসাইজের মধ্যে দাঁড়িয়ে গেছে, যে মিথ্যে বলতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করব, এইটা তো মানে চলতেই থাকবে। আমি নাম বলবো না, আমি একজন এমপির একটা পোস্ট পড়ছিলাম, সেই পোস্টে উনি একটা এয়ারপোর্ট সম্বন্ধে বলেছেন। ঠিক আছে, এয়ারপোর্টের আছে, রানওয়ে আছে, কিন্তু এয়ারপোর্টটা চালু করতে গেলে ইনফ্রাস্ট্রাকচার দরকার। আমি কলকাতা মালদা করি, কলকাতা কুচবিহার করি, কলকাতা গুয়াহাটি করি, যেখানেই করি, আমি গুয়াহাটি এয়ারপোর্টে গেছি। গুয়াহাটি এয়ারপোর্টটা একেবারে একটা ছোটো সাদামাটা একটা এয়ারপোর্ট, খুবই ছোট, মানে কি বলবো, তার ভালো মতো ইনফ্রাস্ট্রাকচারই নেই। তো একটা নর্থ ইস্টের একটা যেখানে সবসময় জঙ্গিদের একটা থাকেই, নর্থ ইস্টে এমনিতেই আমরা ভয় পাই, নানা রকম অসামাজিক কার্যকলাপ ওই জঙ্গিদের দ্বারা হয়, এটা আমাদের একটা ভয়ের কারণ হয়েছিল। বিজেপি সরকার আসার পরে সেটা কিছুটা কম হয়েছে, কিন্তু তবুও মানুষের মনে নর্থ ইস্ট সম্বন্ধে একটা ভয় আছে। সেখানকার তো বিজেপি শাসিত রাজ্য, ইনফ্রাস্ট্রাকচারটা তো করতে হবে। আজকে যদি মনে করি যে আমি
প্লেন চালাবো, প্লেন তো আর বাসের মতো হবে না, তার ইনফ্রাস্ট্রাকচার দরকার। আরে প্লেনটা চালানোর আগে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করো। আমি সেই এমপিকে অনুরোধ করব যে প্লেন চালানোর আগে যাত্রীদের জন্য যে ইনফ্রাস্ট্রাকচারগুলি প্রয়োজন সেই ইনফ্রাস্ট্রাকচারগুলি তৈরি করা দরকার বলে আমি মনে করি। তারপরে আমি প্লেন নামানোর চেষ্টা করব। ইনফ্রাস্ট্রাকচার যদি ঠিক থাকে তাহলে সমস্ত প্লেন যারা চালায়, সিভিল এভিয়েশনের যারা ইয়েতে আছে বা মিনিস্ট্রি যেটা আছে, তারাও কিন্তু ছাড়পত্র দিতে বাধ্য হবে। আমি বালুরঘাট এয়ারপোর্টের কথা বলি। বালুরঘাট এয়ারপোর্টের রানওয়েটা কিন্তু অনেক বড়। এখানে কিন্তু বড় ধরনের প্লেন অনায়াসেই নামা ওঠা করতে পারবে। কিন্তু দীর্ঘদিন ধরে বালুরঘাট এয়ারপোর্টটা মানে অযত্নে একেবারে যাচ্ছে তাই অবস্থার মধ্যে পড়ে আছে। শুরুতেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে এর ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক করতে হবে। পরিকাঠামো যদি উন্নয়ন না হয় তাহলে এখানে কোনো কোম্পানি প্লেনকে নিয়ে আসবেন, প্লেন নামাবে না বা ওঠাবে না। এবার প্রশ্নটা হচ্ছে এর জন্য যে দরকার, মানে কি বলবো ওটাকে, চেষ্টা দরকার, সেই চেষ্টাটা কারা করছে? রাজ্য সরকার করছে না। আমাদের বর্তমান এমপি যিনি আগেও ছিলেন গত 5 বছর ধরে কিছু চেষ্টা করেছেন, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার তৈরি না হলে প্লেন এখানে কেউ নামাবে না, কেউ ওঠাবেও না। কেননা সরকার তো আর প্লেন চালায় না, সরকার প্লেন কোম্পানিগুলিকে নিয়ন্ত্রণ করে। সরকারের যে ছিল এয়ার ইন্ডিয়া, সেটা তো বন্ধ হয়ে গেছে কবেই। তো সুতরাং প্রাইভেট কোম্পানিগুলিকে যদি প্লেন ওঠানামা করতে হয়, তাকে ফার্স্টে ইনফ্রাস্ট্রাকচারের কথা চিন্তা করতে হবে, বিজনেসের কথা চিন্তা করতে হবে। এখান থেকে কত লোক যেতে পারে, কোন কোন রুটে প্লেন চালালে সেটা লাভজনক হবে। এবং এইটা শুধু একদিনের প্রচেষ্টায় হবে না, দীর্ঘ প্রচেষ্টা লাগবে। আমার বিনীত নিবেদন যে গত 5 বছরে যেটা আপনি করতে পারেননি আমাদের এমপি সাহেব, আগামী 2-1 বছরের মধ্যে যদি সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে কোম্পানিদের সঙ্গে বা সিভিল এভিয়েশন ডিপার্টমেন্টের সঙ্গে ঠিকঠাক কথাবার্তা বলে যদি কার্যকরী করতে পারেন। কিন্তু মুখের কথা মুখে, ওই নৈতিকতা, আমরা নৈতিকতা ওই মুখেই রেখে দিয়েছি। হ্যাঁ দেখছি করব, এই ধরনের কথাবার্তাতে আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি। আমরা সাধারণ মানুষ, আম জনতা, আমরা আর কি, আমাদের কি দরকার? ওই এলিট শ্রেণী সম্প্রদায় অনেকেই বলবে ওই প্লেন দিয়ে আমাদের কি হবে, এলিট শ্রেণীর সম্প্রদায় তো প্লেনে চড়ে, আমরা তো আর প্লেনে চড়ি না। কিন্তু প্লেন সার্ভিসটা আজকের দিনে খুবই জরুরি। ইমার্জেন্সি সার্ভিসের পর্যায়ে প্লেন সার্ভিস পড়ে। এখন অনেকের ক্ষেত্রেই এটা শখে পরিণত হয়ে গেছে যে ঠিক আছে চলো আমি শিলিগুড়ি থেকে কলকাতা প্লেনেই চলে যাব, 1 ঘন্টায় পৌঁছে যাব, চলো ভাড়া 4,000 টাকা হলেও আমি যাব, 5,000 টাকা হলেও যাব, 10,000 টাকা হলেও যাবে, অনেকে যাচ্ছে। বিজনেসম্যানদের ক্ষেত্রে এটা একটা খুব ভালো কথা। এবার এই যে দেখুন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিষয়ে বলবো। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি কোন ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, কিন্তু ট্রেনের অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তিনি নৈতিক দায়িত্ব নিয়ে ইস্তফা দিতে চেয়েছিলেন। তখন বাজপেয়ী সরকার ছিল। বাজপেয়ীজি তাকে নিরস্ত করে, না তুমি দিও না ইস্তফা। লালু প্রসাদ যাদবের আমলেও ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, তিনি কিন্তু কোনো ইস্তফা দেননি। রামবিলাস পাসওয়ান যখন ছিলেন তখনও ইস্তফা, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, তিনি তো আরও এক কাঠি উপরে উঠে বলেছিলেন আমি কেন ইস্তফা দেব, ট্রেন দুটো গাড়ি দুটো লোকের ভুলে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য আমি কেন ইস্তফা দেব। এবার প্রশ্নটা হচ্ছে, আমি ইস্তফাও দেব না, আমি কাজও করব না, আর মানুষকে শুধু বাহানা দিয়ে ভুলিয়ে রাখবো, আর আমরা সাধারণ মানুষ সেই বাহানার উপরে টিকে বছরের পর বছর আপনাদেরকে ভোট দিয়ে যাব, এটা কোন ধরনের নৈতিকতা? আমার তো মনে হয় আম জনতার সময় এসছে বলার, তারা মুখ ফুটে আওয়াজ তুলুক। এবং এই যে সিস্টেম, আমাদের কাজ চাই, আমরা কাজের জন্য তোমাদেরকে নিয়ে আসছি, সে যে দলের হোক, যে দল কাজ করবে মানুষের সঙ্গে থাকবে সেই দলেরই থাকা উচিত। আজকে আর কিছুদিন বাদে আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচন, এই যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন, এখানে সিস্টেমটা কিন্তু আলাদা। যে প্রেসিডেন্ট, যারা প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন
তারা কিন্তু সামনাসামনি ডিবেটে অংশগ্রহণ করেন, সাধারণ পাবলিক সেটা দেখতে পায়, যে এবার তারা কিন্তু ডিসাইড করতে পারে যে কাকে নেওয়া উচিত, এক্সকে নেওয়া উচিত, বিকে নেওয়া উচিত, না জেডকে নেওয়া উচিত। এই যে ওদের ডিবেট হচ্ছে 3 জনের 4 জনের যাদের মধ্যে, তাদের মধ্যে থেকে কিন্তু সাধারণ পাবলিক বুঝে যায় যে কার ডেপথটা বেশি আছে। আমাদের দেশে সেই সিস্টেম নেই, আমাদের গণতান্ত্রিক দেশ, ভোট হতে হবে, রাষ্ট্রপতি নির্বাচন হবে, আমরা পার্টিসিপেট করতে পারবো না, অথচ আমাদের রাষ্ট্রপতি নির্বাচন করবেন, সাংসদরা, এমএলএরা, এরাই তো। সুতরাং আমাদের তো এখানে কিছু বলার থাকে না, আমরা ঠুটো জগন্নাথ, আমরা এই সংবিধানকে মানি, সংবিধানকে মান্যতা দিই, সংবিধানে এটাই আছে যে এইভাবেই চলতে হবে আমাদেরকে। কিন্তু এইভাবে বোকা বানিয়ে, প্রতিশ্রুতি দিয়ে, প্রতিশ্রুতি পালন না করে বছরের পর বছর মানুষকে ধোঁকা দিয়ে যাওয়াটা কি সঠিক কাজ হচ্ছে? আমরা কোনো দলকে এভাবে না করার কথা বলবো, যে আপনারা যদি প্রতিশ্রুতি দেন, প্রতিশ্রুতিটা অন্তত পালন করুন। এই যে যারা আম জনতা, যারা ভোটার, যারা আপনাদেরকে নির্বাচিত করে নিয়ে আসছে, তাদেরকে অন্তত বিমুখ করবেন না। আপনার ক্ষমতায় যতটুকু থাকবে ততটুকুর মধ্যে থাকবেন। আমি প্রচুর খবর, নিউজ পেপার বা এমনি পোর্টালগুলিতে দেখতে পাই, বছরের পর বছর একই ব্যক্তি জিতে যাচ্ছে। সে কখনো এমএলএ ছিল, তারপরে এমপি হয়েছেন, তার আগে হয়তো পঞ্চায়েতে ছিলেন। একটা ব্রিজ 20 বছর 25 বছর ধরে হয় না, প্রতিশ্রুতি দিয়ে যায় প্রতি বছর, ভোট দাও এবার দিয়ে দেবো, ভোট দাও এবার করে দেবো, ভোট দাও এবার করে, ভোটটা নিয়ে নেয়, জিতেও যায়, কিন্তু হয় না, কোনো এক অলৌকিক কারণে সেটা হয় না। এবং ওইটাই হচ্ছে, ওই ভোটটাই হচ্ছে ওই ব্রিজটা না হওয়ার কারণ। এবছর আমি জানতে পারলাম বিহারের একটা জেলা, আরা বলে একটা জেলা আছে, সেখানে একটা ব্রিজ, এই মোটামুটি 70 মিটারের মতো, 70-72 মিটারের মতো লম্বা ব্রিজটা করতে হবে। এবং এইটা প্রথমে ছিল হচ্ছে লোহার, অনেক পুরনো, ব্রিটিশ আমলের বলছে আর কি, আমি খবরে যা দেখলাম ব্রিটিশ আমলের। তো সেই ব্রিজটা গত 25 বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে, লোককে পাশে বাঁশের সাঁকো টাইপের করে দিয়েছে, মাচা টাইপের করে দিয়েছে, ওর মধ্যে দিয়ে মোটর সাইকেল থেকে শুরু করে সব, ইভেন ওই ব্রিজটার জন্য আরেক গ্রামের মেয়েরা বা ছেলেরা এই গ্রামের ছেলে মেয়ের সঙ্গে বিয়ে করে না, বিয়ে দেয় না, এই রকম ব্যাপার। তো এইবার নাকি 2টো গ্রামই ভোট বয়কট করেছিল, এই 24-এর লোকসভা ইলেকশানে ভোট বয়কট করেছিল। তারা বলেছিল আগে তোমাদেরকে করতে হবে, তারপরে ওখানে সর্বমোট 3টে বুথ ছিল, এবং 3টে বুথে ওই 1003-এর মতো, কম বেশি 1003-এর মতো ভোটার ছিলেন, মানে 3000 ভোটার ভোট বয়কট করেছেন। এবং তারা এবার যেটা নিয়েছেন, কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এবং নড়িয়ে দিয়েছেন অ্যাডমিনিস্ট্রেশনকে। প্রশাসন এবার কিন্তু মনে হয় নড়ে চড়ে বসছে, নেতাদের দ্বারা যেটা হচ্ছে না সেইটা কিন্তু এবার এই বিহারের নীতিশ কুমার সরকার, অ্যাডমিনিস্ট্রেশন, ওটা ছিল জনতা দল আরজেডি, লালু প্রসাদ যাদবের সাংসদ এবং এমএলএ, ওই গ্রাম দুটোর যেটা আছে সেটা দুটো মিলে একটা। তো এইবার একটু নড়েচড়ে বসেছে, জানতে পারলাম যে সার্ভে টার্ভে হয়েছে। তো এই হচ্ছে গিয়ে সামগ্রিক চিত্র, যে আমরা যারা ভোটার, আমরা কিন্তু এই ডিপ্রাইভড হয়েই যাই, সারা সময় ডিপ্রাইভড থাকি, আমাদেরকে কিন্তু কেউ দেখে না, অথচ ভোটটা আমাদের দিতে হবে, এটা গণতন্ত্রে লেখা আছে যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা আমাদের কর্তব্য। আর এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে অগণতান্ত্রিক পদ্ধতিতে যে সরকার চলুক বা করুক, সেইটা যদি আমাদের দেখতে হয়, তাহলে এই গণতন্ত্রের কী মিনিং থাকতে পারে, বা কী গণতন্ত্রকে বিশ্বাস করা যায়? যে গণতন্ত্র তার অগণতান্ত্রিক একটা পদ্ধতিকে অ্যাডপ্ট করে চলতে থাকে, তাকে কি বলা যাবে? আপনারা বলুন, আপনারা ভাবুন। আমি আমার প্রশ্নটা তুলে ধরলাম যে আজকালকার দিনের যারা নেতা আছেন, তারা আমাদেরকে
একেবারেই বোকাই ভাবেন। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার কমেন্টসগুলি যদি ভালো লাগে, আমার বিশ্লেষণগুলি যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার।